নমস্কার, নেপাল সিরিজের এই সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টার্গেট ছিল হচ্ছে আজকে পৌঁছানো আপ টু মারফা পর্যন্ত এবং সেইখানে একটা নাইট স্টে করা। গতকাল রাতে আমরা পোখরা পৌঁছেছিলাম। এই পোখরা আসার যে পুরো গল্পটা সেটা অলরেডি আমি এই নেপাল সিরিজের প্রথম ভিডিওতে দিয়েছি। তার লিঙ্কটা আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ এই ভিডিওটা দেখে নেবেন। পোখরাতে আমরা যেই হোটেলটা থাকার জন্য নিয়েছিলাম সেটা হচ্ছে হোটেল হিমালয়ান ইন। এটা 7th স্ট্রিটে রয়েছে। এই হোটেলটি আমরা 3টে রুম বুক করেছিলাম, 3টে ফ্যামিলি, যেহেতু 8 জন আমরা লোক, এবং পার রুম আমাদের ভাড়া পড়েছিল 1000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এই একই ধরনের হোটেল কিন্তু আমরা যখন অনলাইনে বুক করতে চেয়েছিলাম তখন সেই ক্ষেত্রে আমাদের দাম প্রায় 1500 টাকা পার রুম পড়ছিল। এছাড়া আমরা ওখানে রাতে ডিনার করেছিলাম নেপালি থালি, আর সকালে ব্রেকফাস্ট করেছিলাম। এই ডিনারের থালি আর ব্রেকফাস্ট আমাদের 8 জনের টোটাল পড়েছিল 3760 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তাহলে টোটাল আমাদের খরচা হয়েছিল 3000 টাকা হোটেল ভাড়া আর 3760 টাকা খাওয়া খরচা, মানে টোটাল 6760 টাকা। রাউন্ড করে 6800 ধরলে আমাদের পার হেড খরচা পড়ে হচ্ছে 850 টাকা। পরের দিন সকালবেলা উঠে যখন ছাদে গেলাম তখন ঠিক এরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। তো পরের দিন সকালবেলা প্রথম যে কাজটা আমাদের ছিল সেটা হচ্ছে যে গাড়ি ভাড়া করা। ইটিনারিটা হবে হচ্ছে প্রথম দিন আমরা এখান থেকে এই পোখরা থেকে চলে যাব হচ্ছে মারফাতে। মারফাতে গিয়ে এক রাত্রির ওখানে স্টে করব। পরের দিন সকালে উঠে মারফা গ্রামটা দেখব, আর তারপরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব হচ্ছে মুক্তিনাথের জন্য। মুক্তিনাথ দেখে সেদিনকে আবার ফিরে এসে মাঝখানে কোনোটা জায়গায় থাকবো এবং তারপরের দিন সেখান থেকে আবার ব্যাক টু পোখরা। তো এই গাড়ি ভাড়া করার জন্য আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে এসে দেখার চেষ্টা করলাম যে ওখানে আশেপাশে গাড়ি বুক করার জন্য কি ব্যবস্থা রয়েছে। খোঁজ খবর নেওয়াতে জানতে পারলাম যে এই দশেরা সিজনে গাড়ি পাওয়া একটুখানি মুশকিল ব্যাপার রয়েছে, মানে অনেকেই যেতে চাইছে না। দশেরা কিন্তু খুব বড় ফেস্টিভ্যাল এই নেপালে, এবং এমনকি দশেরার দিন আপনি বাইরে খাবার দাবার দোকানও আপনি খোলা নাও পেতে পারেন। আমরা কি করলাম, আমরা ওখানে লোকাল একজন ড্রাইভার, উনি ট্যাক্সি নিয়ে দাঁড়িয়েছিলেন, ওনার সাথে কথা বললাম যে এখানে আর কোথায় এই জমসম রুটের গাড়ি পাওয়া যাবে। তো উনি আমাদের সাজেস্ট করলেন যে 0 কিলোমিটার পর একটা জায়গা আছে, মেনলি জমসমের গাড়ি ওইখান থেকে ছাড়ে। তো 0তে আমরা গেলাম। 0তে যাওয়ার পরে ওইখানেও দেখলাম যে অনেকগুলো অফিস বন্ধ। আবার 1-2 জায়গায় জিজ্ঞেস করা বললো যে না, দশেরার জন্য হবে না, এখন পারবো না গাড়ি দিতে। সব জায়গায় আমাদের হতাশ হয়ে ফিরতে হলো। তো আলটিমেটলি যেই লোকাল ড্রাইভার ট্যাক্সি করে আমরা ওই 0 পর্যন্ত গেছিলাম তাকেই বললাম যে আপনি কোনো ব্যবস্থা করতে পারেন কি। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যেহেতু ওখানে দশেরা অনেকেই যেতে চাইবে না, আর যদি যেতে চাইও তাহলে রেটটা কিন্তু অনেকটাই হাই হবে। তো আলটিমেটলি আমরা যে গাড়িটা পেলাম লাস্ট অবধি, সেই গাড়িটা আমাদের ভাড়া পড়লো হচ্ছে 35,000 নেপালি কারেন্সিতে। রেটটা অনেকটাই হাই ছিল। বেসিক্যালি এই রেটটাই যদি দশেরা সিজন না হতো তাহলে সেই ক্ষেত্রে এটা 28 থেকে 30-এর মধ্যে, মানে 28 থেকে 30 নেপালি কারেন্সির মধ্যে আমরা পেয়ে যেতাম। কিন্তু এই দশেরা সিজনে যেহেতু অনেকেই যেতে চাইছিল না, গাড়ির সংখ্যা কম, এবং সেই ক্ষেত্রে রেটটা অনেকটাই আমাদের হাই পে করতে হয়েছিল। যাই হোক, তো আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই মুক্তিনাথ ভিজিট করতে গেলে
বা এই অন্নপূর্ণা সার্কিটে যখনই আপনি আসবেন তখন সেই ক্ষেত্রে আপনাকে একটা কিন্তু পারমিট বুক করতে হবে। এবার এই পারমিট করার জন্য আমরা নেপাল ট্যুরিজম বোর্ডের অফিসে আমরা চলে গেলাম, মানে এই গাড়ির ড্রাইভারই আমাদের সেখানে নিয়ে গেছিল। তো সেখানে আমাদের পারমিট তৈরি করতে পার হেড 1000 টাকা, মানে 1000 নেপালি কারেন্সি খরচা পড়েছিল। আর এটা করার জন্য আপনাকে ওখান থেকে একটা ফর্ম নিতে হবে এবং সাথে লাগবে হচ্ছে আপনার আধার কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। আচ্ছা, তো এই পারমিট তৈরি করে আমরা যখন রওনা দিলাম তখন প্রায় দুপুর 12টা। তো এই পোখরা থেকে মারফার ডিস্টেন্স হচ্ছে প্রায় 140 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট বাই রোড। তো আমাদের প্রায় 7 ঘন্টা মতন সময় লেগেছিল মারফা পৌঁছতে। মাঝখানে আমরা দুবার দাঁড়িয়েছিলাম হালকা চা কফি স্ন্যাক্স খাওয়ার জন্য। একবার দাঁড়িয়েছিলাম এই ঠাকুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানটাতে, আর একবার লেকের কাছে সন্ধ্যা নাগাদ একবার চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো রাস্তা কন্ডিশন খুব একটা ভালো নয়, কিছুটা রাস্তা আছে ভালো, ম্যাক্সিমাম রাস্তাটাই খুব খারাপ অবস্থা। সেইখানে বড় বড় বোল্ডার্স, মানে রাস্তা নেই বললেই চলে, খুবই খারাপ, খুবই রিস্কি রোডস। এটা হচ্ছে মারফাতে আমাদের বুক করা হোটেল, থাক্কোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলের লোকেশনটা একবার দেখুন। হোটেল রুমটা এ হচ্ছে আমাদের রুমটা, বেসিক রুম। এমনি এখানে একটা ডাবল বেড আর এদিকে একটা ডাবল বেড, লেপ কম্বল সবই ঠিক আছে, পয় পরিষ্কার। এখানে একটা জানলা আছে আর ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, আমরা সকালে গরম জলও পেয়েছি। এখন রয়েছি মারফা গ্রামে, এটা মুস্তাং ডিস্ট্রিক্টে অবস্থিত।
পরের দিন খুব সকাল সকাল উঠেই আমরা চলে আসি এই গ্রামটা দেখতে। পায়ে হাঁটা দূরত্বেই ছিল এই গ্রামটি। এই গ্রামের মধ্যে একটি মনাস্ট্রি রয়েছে। সেই মনাস্ট্রিটার ওপর থেকেই পুরো গ্রামটা এবং গণ্ডকী নদীর ভিউটা পাওয়া যায়। কিছুক্ষণ আগে যে ক্লিপিংটা দেখলেন, এটা সেই মনাস্ট্রির ওপর থেকেই তোলা। আসুন তাহলে আমরা এই গ্রামটা একটু ঘুরে দেখি। এই মারফা গ্রামটি উত্তর নেপালের ধওলগিরি জোনের মুস্তাং ডিস্ট্রিক্টে অবস্থিত। এই গ্রামের পপুলেশন খুবই কম। 1991 নেপাল সেন্সাস অনুসারে এর পপুলেশন হচ্ছে 1630। এখানকার ঘরগুলো সব পাথরের তৈরি, দেয়ালগুলো পাথরের আর দরজা জানলা সব কাঠের। সব দেয়ালই সাদা রং করা আর দরজা জানলাগুলো খয়েরি। গ্রামটা যে কোনো কোনায় আপনি চলে যান না কেন, সব জায়গায় কিন্তু একই রকম আপনি দেখতে পাবেন, একই রঙের দেয়াল এবং একই রঙের দরজা জানলা। গ্রামটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কোথাও কিন্তু এক ফোঁটা নোংরা খুঁজে পেলাম না। খুব সকাল সকাল চলে এসেছি বলে হয়তো লোকজন সেরকম দেখতে পাচ্ছি না, যদিও বা এখানে লোকজন খুবই কম। সব মিলে হয়তো 1600-র বেশি লোক এখানে থাকেন না। গ্রামের ম্যাক্সিমাম লোকই এই আপেল চাষ অথবা ট্রেকিং রিলেটেড যেসব অকুপেশনস গুলো রয়েছে, মানে পোর্টার, গাইড ইত্যাদি, এসবের কাজ করে থাকে। যদিও বা এই গ্রামটা নেপালে অবস্থিত, কিন্তু এখানে আসলে আপনি একটা তিব্বতী ফিল পাবেন, কারণ এখানকার ভাষা আর সংস্কৃতি সবই তিব্বতীদের মতন। এই গ্রাম আপেল চাষের জন্য বিখ্যাত। এখানে আন্তর্জাতিক মানের আপেল চাষ করা হয়। এই গ্রামটিকে আপেলের রাজধানীও বলা হয়। এই গ্রামের লোকেরাই বিস্তৃত এলাকা জুড়ে আপেল চাষ করে থাকেন। এই আপেল থেকেই তৈরি হয় মারফা ব্র্যান্ডি।